নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ইশানির আরেকটা নতুন ছোট্ট মিষ্টি ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকের একটা সম্পূর্ণ অন্যরকম ব্লগ। এই ব্লগটার জন্য কিন্তু সুপ্রীতি আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলে যে সি সেকশন যে হয়েছে সেটার জার্নিটা কীরকম এক্সপিরিয়েন্স হলো, কীরকম ব্যথা ছিল, কি করলাম না করলাম, অনেকগুলো তোমাদের মনে প্রশ্ন ছিল। তো আর সত্যি বলতে আমি নিজে যখন প্রেগনেন্ট ছিলাম আমি শুধু এই ধরনের ভিডিওগুলো বেশি করে দেখতাম, যে সবাই নিজেদের জার্নি নিয়ে কি বলছে, কার কীরকম এক্সপিরিয়েন্স, কীরকম কি হয়, সবগুলো জেনে নিজের মনের যেই কৌতূহলগুলো ছিল সেগুলো একটু মেটানোর চেষ্টা করতাম। তবে আজকে আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটা তোমাদের সবার সাথে শেয়ার করব। ঠিক যেমনটা ফেস করেছি তেমনটাই শেয়ার করব। সবার আগে একটা কথা বলি, প্রেগনেন্সি একটা এরকম জার্নি যেটা ঘিরে মেয়েদের মনে, স্পেশালি যারা প্রথমবার মা হচ্ছে, প্রচুর প্রচুর প্রশ্ন থাকে। আর আমরা এই কিন্তু প্রশ্নের সঠিক উত্তর সবসময় সবার কাছে পাই না। অনেকে অনেক সময় এমনভাবে একটা ভয় দেখিয়ে দেয়, মনে হয় যে জার্নিটা যতটা না কঠিন তার থেকেও অনেক বেশি কঠিন বলে মনে হয়। তো আমি সবার আগে একটা কথা বলবো, আমার কিন্তু প্রথমে লেবার পেন হয়েছিল। আমার রাত্রি প্রায় 11:30 থেকে লেবার পেন হচ্ছিল। সকাল 7:30টায় আমি নার্সিংহোমে অ্যাডমিট হয়েছি। টানা 8 ঘন্টা আমার কিন্তু লেবার পেন ছিল। আর সঠিক সময় আমি কিন্তু ডাক্তার পাইনি। সঠিক সময় ডাক্তার পেলে হয়তো আমার নর্মাল ডেলিভারিটাই হয়ে যেত। আর আমি যেই মুহূর্তে ডাক্তার পেয়েছি সেই সময় আমার দেহ পুরো ছেড়ে দিয়েছে। আমি এতটাই তখন ক্লান্ত ছিলাম যে আমি নিজেকে তখন নর্মালের জন্য রেডি করতে পারছিলাম না। যদি আমাকে ডাক্তার অপশানও দিয়েছিল যে তোর কি নর্মালে করবি, একবার ট্রাই করবি, কিন্তু আমি সারা রাত এতটাই কষ্ট পেয়েছি যে আমার তখন দেহ আর রেডি ছিল না নতুন করে পুশ করার জন্য। আমার মনে হচ্ছিল আমার ভিতরে যেই ছোট্ট প্রাণটা আছে তাকে যে কোনোভাবে সেফলি সে যাতে এই পৃথিবীর আলোটা দেখতে পারে। তো তোমাদেরকে প্রথমেই যেই কথাটা বলবো, সবার একটা মনে থাকে যে যখন আমাদের অপারেশনটা হয়, স্পেশালি যাদের মনে করো সিজারিয়ান অপারেশনটা হচ্ছে, তো সেই সময় আমাদেরকে এই ঠিক মেরুদণ্ডে যেই সূঁচটা ফোটানো হয় তো সেটার ব্যথাটা কীরকম লাগে, ঠিক আছে, এপিডুরাল যেটাকে বলে। তো আমি এই ক্ষেত্রে অনেকের অনেক ভিডিও দেখেছি, অনেকে বলেছে প্রচুর ব্যথা হয়, মানে এত ব্যথা হয় যে সেই পেনটা জীবনেও ভোলার না, এটা সেটা আমি দেখেছিলাম অনেক অনেক ভিডিও। তো সেটা নিয়ে আমার নিজের মনে অনেক ভয় ছিল। দেখবে এটা একটা এমন জার্নি না, কেউ যদি ভালো কথা বলে না, সেই কথাটা যতটা না এফেক্ট করে, কেউ যদি একটা নেগেটিভ কথা বলে দেয় না, সেই কথাটা কিন্তু একদম মাথার মধ্যে গেঁথে যায়। মনে হয় যে এই কথাটা বললো তার মানে হয়তো এই জিনিসটাই হবে। তো যাই হোক, আমাকে যখন ওই ইঞ্জেকশনটা দেয়, সত্যি বলতে আমার একটুও লাগেনি। অনেকে হয়তো বলবে যে পিঁপড়ে চিমটি কাটলে যেরকম হয় বা মানে পিঁপড়ে কামড়ালে যেরকম ব্যথা হয়, আমার সেই ব্যথাটুকুও হয়নি। এটা আমি অনেকটা কিন্তু এখানে থ্যাঙ্কস দেবো যারা আমাদের অ্যানাস্থেশিয়া করেন, অ্যানাস্থেইস্ট যারা, তাদের হাতের ওপরেও এটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে। আমার যিনি অ্যানাস্থেশিয়া করেছিলেন, মানে ঈশ্বরের কৃপায় তার হাত এতটাই ভালো, তিনি যে কখন আমাকে ওখানে সূঁচটা ফুটিয়েছিলেন আমি কিন্তু বিন্দু মাত্র টের পাইনি। ইভেন হয়ে যাওয়ার পর যখন আমাকে শুতে বলা, যখন আমাকে মানে শুইয়ে দেওয়া হলো, আবার আমি বললাম হয়ে গেছে, বললো হ্যাঁ হয়ে গেছে। মানে ভাবো যে তার মানে কীরকম হয়েছে ব্যাপারটা, আমার কিন্তু এতটুকু ব্যথা হয়নি। অতএব যারা বলে না যে অনেক ব্যথা হয় এটা সেটা, একদম কান দেবে না, কারোর কথায় কান দেবে না। দেখো সে হয়তো যার কাছে করিয়েছে বা তার এক্সপিরিয়েন্সটা যেরকম, এটার মানে এটা নয় যে তোমারও এক্সপিরিয়েন্সটা একদম মানে সেম টু সেম হবে, কোনো দিন না। এটা যারা অ্যানাস্থেশিয়া করে তাদের হাতের ওপর এটা অনেকটা ডিপেন্ড করে যে আমাদের কতটা ব্যথা হতে পারে না হতে পারে সেটা। এবার অনেকের ধরো যদি হাত ভালো না থাকে, তারা হয়তো করতে গেল, সেক্ষেত্রে একটু হয়তো ব্যথা হলেও হতে পারে। তবে আমার মনে হয় না, এক একজন যেরকম বলে যে মৃত্যু যন্ত্রণার সমান এটা সেটা, অতটা মোটেও ব্যথা হবে না। যারা এটা বলে তারা অতিরিক্ত মানে একটা কথা। সেকেন্ড কথা হলো যে অপারেশনের সময় কিছু ফিল হয়েছে কিনা। তো সত্যি বলতে আমার কিচ্ছু ফিল হয়নি। আর আমাদের অপারেশন শুরু হওয়ার হার্ডলি 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু বেবিকে আমাদেরকে দেখিয়ে দেয়। তারপর চলে প্রায় 1 ঘন্টা, যেটা অপারেশনটা চলে সেটা ওই মানে সেলাইটাকে আবার থেকে মানে জুড়ে দেওয়া হয়, পেস্টিং করা হয় সেই সমস্ত। পেস্টিং মানে অনেকের ধারণা হয়তো এটা থাকে যে কোনো মানে আঠালো জাতের কোনো আঠা টাঠা দিয়ে হয়তো জায়গাটাকে জুড়ে দেওয়া হলো চামড়া দুটোকে, না সেরকম কিছু না। পেস্টিংয়েও সেলাই করা হয়,
কিন্তু সেলাই করার পর এমনভাবে সেটাকে জুড়ে দেওয়া হয়, দেখে মনে হয় যেন ওখানে কোনোদিন কোনো সেলাইটা হয়নি, এই জন্যই সেটা পেস্টিং। কিন্তু তার মানে এটা নয় যে চামড়া দুটোকে একসঙ্গে নিয়ে কোনো একটা মানে আঠা দিয়ে জিনিসটাকে জুড়ে দেওয়া হলো, কোনো দিন নয়। এবার বলি যে ওটা টের পাওয়া যায় কিনা, আমি কিচ্ছু টের পাইনি। সত্যি বলতে আমি আগের দিন রাত থেকে আমি এত হাঁটাহাঁটি করেছিলাম, তোমাদেরকে আমি একটা শর্ট ভিডিও দিয়েও দেখিয়েছিলাম। আমি কিন্তু সময় মতো ডাক্তার পাইনি। আমার সঙ্গে যেই ডাক্তারের আমি যাকে নমাজ ধরে দেখিয়েছিলাম, তিনি না সেদিন ফোন উঠিয়েছেন, না তার অ্যাসিস্ট্যান্ট ফোন উঠিয়েছে। আমি তাকে সময় মতো পাইনি। নার্সিংহোমে গেছি, তখন ওদের কাছে কোনো ডাক্তার ছিল না। মেডিকেল কলেজে গেছি, সেখানে সব জুনিয়র ডাক্তাররা ছিল, যাদের হাতে আমি নিজেকে তুলে দিতে আমার রীতিমতো ভয় লাগছিল, তাদের আচার আচরণ দেখে, ব্যবহার দেখে পারিনি। অতএব আমি কিন্তু শুধু হেঁটে গেছি 4-5 ঘন্টা ওইভাবে। আমি শুধু যেই নার্সিংহোমে আমার ভর্তি হওয়ার ছিল সেই নার্সিংহোমের সামনে গিয়ে, কারণ সেখানে সকাল 7টায় ডাক্তার আসার ছিল, অন্য একজন ডাক্তার, তার আসার আগে আমি এক জায়গায় বসতে পারছিলাম না। আমি শুধু হেঁটে গেছি প্রায় রাত্রি 2:30 থেকে সকাল 7:30 অবধি আমি শুধু হেঁটে গেছি। তো আমি এটা বলবো, এই এত হাঁটার কারণেই যখন আমাকে বেবিকে দেখানো হয়েছিল, যে এই দেখো কি হয়েছে বলো তো, ছেলে না মেয়ে, যখন দেখানো হয়েছিল, যখন আমি বললাম যে মেয়ে, ওটা বলেই আমি কিন্তু ঘুমিয়ে গেছিলাম। আমি কিচ্ছু টের পাইনি। আর সত্যি বলতে আমার কোনো ইরিটেশন হয়নি, কোনো রকম আমার টান লাগেনি, কিচ্ছু না। ডাক্তারবাবুর হাত এতটাই ভালো। আমি একটা কথা বারবার করে বলবো, যেই ডাক্তার অপারেট করছে এখানে তার হাতেরও একটা অনেক বড় ভূমিকা রয়েছে। সবার কিন্তু সব একরকম হয় না। প্লাস বেবির মানে পজিশনটা কীরকম আছে, কোন জায়গা থেকে, মানে দেখো সিজারে যে হচ্ছে কাটা হয়, লম্বালম্বি করে কাটা হয়, আড়াআড়িভাবে কাটা হয়। তো আমাদের যেটা বিকিনি লাইন ধরে যেই কাটটা দেওয়া হয়, যেটা এখন সব থেকে ফেমাস সিজারিয়ান মানে কাট, যেটা আমার কিন্তু জাস্ট ওইভাবেই হয়েছে। আমার কোনো রকম কিচ্ছু ফিল হয়নি, কোনো রকম টান লাগেনি, ব্যথা হয়নি, কিচ্ছু হয়নি। আর সবচেয়ে বড় কথা, আমি ঘুমিয়ে গেছিলাম, আমি নাক ডেকে ঘুমোচ্ছিলাম। যখন অপারেশন হয়ে গেছে তখন ডাক্তারবাবু আমাকে বললেন, নিয়ে এবার উঠে পড়, অপারেশন হয়ে গেছে। আমি তখন চোখ খুলে তাকিয়েছি। ডাক্তারবাবু বলছে, এরকম প্রথম কাউকে দেখলাম যে অপারেশন থিয়েটারে শুয়ে শুয়ে ঘুমিয়ে গেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা শুনতে হাস্যকর মনে হলো, আমি তখন এতটাই ক্লান্ত, সারা রাত অত হাঁটাহাঁটি করার পর, মানে কোথাও ডাক্তার নেই, কিছু নেই, এত মানসিক একটা টেনশন যে 9 মাস এত সুন্দরভাবে পার করে এসে আজকে কি হবে। মানে আমি তখন এতটাই ক্লান্ত, আমি ভাবছিলাম যা হবে হবে, আমি আর পারছিলাম না, আমি ঘুমিয়ে গেছি। অতএব এটা একটা কথা বলবো, ওই অপারেশনের সময় কি হবে না হবে ওটা নিয়ে একদম চাপ নেওয়ার দরকার নেই, কিচ্ছু হয় না। আচ্ছা, এরপর 3 নম্বরে আসি, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের অপারেশনের আগে যেই ক্যাথেটারটা লাগানো হয় আর স্যালাইন দেওয়া হয়, চ্যানেল করা হয়। দেখো, আমি একটা কথা বলতে পারি, যারা ইঞ্জেকশন নিতে ভয় পাও না, তাদের ওই চ্যানেলে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি তো নিজে এর আগে কোনো দিন আমার হাতে চ্যানেল হয়নি, তবে এক একজনকে দেখতাম যে যখন হয়তো হাসপাতালে গেছি, হাতে হয়তো চ্যানেল করছে, চিৎকার করে কাঁদছে, মনে হতো দেখে যে মানে কি না কি হচ্ছে ব্যাপারটা। কিন্তু অনেস্টলি বলতে আমার যখন চ্যানেল করেছে, ওই ইঞ্জেকশনে যেরকম লাগে তার থেকে হালকা একটু বেশি লেগেছে, খুব বেশি কিন্তু লাগেনি তাতে। এমন না যে মানে বিশাল কিছু লেগেছে, হাত নাড়তে পারছি না, বিশাল কিছু একটা ব্যাপার, ওরকম কিচ্ছু না। চ্যানেলটা খুলে দেওয়ার পরেও কিন্তু হাতটা মানে ওই ধরো কিছু ঘন্টা অবধি হাতটা একটু ফুলেছিল, তারপর একদম নর্মাল হয়ে গেছে। আর ব্যথাও যে অনেক দিন ছিল তাও না। হ্যাঁ, আমার যেটা সব থেকে একটু মুশকিল ব্যাপার লেগেছে যদি বলো এই পুরো সিজারিয়ান প্রসেসে, ক্যাথেটারটা, মানে যেটা দিয়ে আমাদের মানে ইউরিনেশন হয় বা কিছু হয়, ঠিক আছে। কারণ ওই সময় তো পটি ওসব কিছু হয় না, 2 দিন অবধি অন্তত। আমাকে 2 দিন পর্যন্ত ক্যাথেটারটা দেওয়া ছিল, স্যালাইন দেওয়া ছিল, 48 ঘন্টা পর ওগুলো খোলা হয়েছিল। আমার ক্যাথেটারটার জন্য খুব ইরিটেশন হচ্ছিল, কারণ এপাশ ওপাশ বারবার মানে করতে হচ্ছিল। তো আমি খালি ভাবছিলাম যে ক্যাথেটারটা কখন খোলা হবে, এটাই জাস্ট, এটা ছাড়া অন্য কোনো ইরিটেশন হচ্ছিল না। আর ওই ক্যাথেটারটা যখন লাগানো হয় খুব হালকা লাগে, ওরকম না যে বিশাল কিছু একটা লাগলো, জাস্ট 2 সেকেন্ড বাস, তারপর আর কিছু মনে হবে না। কিছুক্ষণ একটু মনে হবে, একটু অন্যরকম ফিল হবে, তারপর আবার সব একরকম মনে হবে, কিচ্ছু ওটার জন্য আলাদা মনে হবে না। শুধু কি যখন সিজারের অপারেশনটা হওয়ার পরে মানে কি বলতো, যখন এপাশ ওপাশ করা হয়, যেহেতু সেলাইটা থাকে একটু, তখন অস্বস্তি হতে পারে, ব্যথাও অবশ্যই লাগবে,
কিন্তু আমি বারবার বলছি, ওরকম ব্যথা না, এক একজন যেরকম করে বলে যে মানুষ মরে যাওয়ার মতো ব্যথা, ওরকম না, মোটেও ওরকম না। ব্যথাটা এরকমই থাকবে যেটা সহ্য করে নেওয়ার মতো, ঠিক আছে। এবার আসি আরেকটা হচ্ছে পয়েন্টে, যেটা হচ্ছে সিজারিয়ান অপারেশনের পর প্রথমবার যখন হাঁটা হয় তখন দেখবে অনেকে অনেক কিছু বলে যে প্রথমবার হাঁটতে গিয়ে এটা মনে হয়েছে, ওটা মনে হয়েছে একদম যেন জীবনটা শেষ হয়ে গেল, উঠে দাঁড়ানো খুব কষ্টকর। হ্যাঁ, অবশ্যই সিজারিয়ান অপারেশনের পর যখন প্রথমবার হাঁটতে বলে তখন একটু ব্যথা লাগে, কিন্তু অনেস্টলি বলতে সেই ব্যথাটা ওরকম না যেটা একদম জীবন মানে মানে চলে যাবে বা কিছু। প্রথমবার একটু যখন উঠে দাঁড়াবে একটু হালকা একটা ব্যথা হবে, তবে সেই ব্যথা ওরকমও ব্যথা হবে না যেটায় মনে হবে যে জীবন চলে যাবে, ভীষণ কষ্ট হচ্ছে। উল্টে আমার তো অনেস্টলি বলতে এটা মনে হলো নর্মাল ডেলিভারির তুলনামূলকভাবে যথেষ্ট কঠিন। হ্যাঁ, সিজারে অবশ্যই ব্যথা থাকে, পরে 3 মাস 4 মাস 6 মাস অবধি অবশ্যই ব্যথা থাকে, কিন্তু নর্মাল ডেলিভারির ওই হওয়ার সময়কার যে পেনটা, আমার যে 8 ঘন্টার পেন হয়েছে, আমাকে ওই পেনটায় পুরো কাবু করে দিয়েছিল। বরং সেই তুলনায় আমার কাছে উঠে হাঁটাটা অনেক বেশি সহজ বলে মনে হয়েছে, ঠিক আছে। আর যত হাঁটা হবে তত কিন্তু তাড়াতাড়ি মানে জায়গাটা নর্মাল হবে, তত ইজি মনে হবে। দেখবে অনেকে বেশি হাঁটে না, ঠিক আছে, শুয়ে থাকে বেশি, তাদের কিন্তু বেশি কষ্ট হয়। কিছুক্ষণ অন্তর অন্তর মনে করো ব্রেস্ট ফিড করানো হয়ে গেল, একটু উঠলে করিডোরে একটু পায়চারি করলে, কারোর একটু হাত ধরে হাঁটলে, সেটা হাঁটলে কিন্তু ব্যথাটা খুব তাড়াতাড়ি মানে আস্তে আস্তে কমতে থাকে। অনেক হাঁটতে হবে না, একটু আস্তে আস্তে একটু হাঁটা হলো, এটা অবশ্যই ভালো। আর আমি এটাই বলবো যে আমার প্রথমবার হাঁটতে গিয়ে ওরকমও কিছু মরণ যন্ত্রণা হয়নি, যেটা ব্যথাটা হয়েছিল সেটা অবশ্যই আয়ত্তের মধ্যে। অথবা আমি এটাই বলবো, তোমরা যারা নতুন মা হবে একদম ঘাবড়াবে না, ওরকম কিচ্ছু ব্যথা হয় না যেই ব্যথা আমাদের কন্ট্রোলের বাইরে, বা যেই ব্যথা আমরা সহ্য করতে পারবো না। অবশ্যই ওই ব্যথা সহ্য শক্তিরই মধ্যে। এমন কোনো বড় ব্যাপার না, আরামসে উঠে হাঁটতে পারবে। 1-2 স্টেপ যখন ফেলবে তখন একটু দেখো কষ্ট হবে, কিন্তু ওই যে বললাম, কষ্টটা অবশ্যই আয়ত্তের মধ্যে। এমন নয় যে সেই মানে কষ্টটাকে অতিক্রম করতে পারবে না। যদি সত্যিই সেটা হতো তাহলে এত মেয়েরা কোনোদিন মা হতে পারতো না। সবাই হয়েছে। অতএব আর কি বলতো, সবসময় মনে সাহস রাখবে, পজিটিভিটি রাখবে। প্রেগনেন্সির সময় বা প্রেগনেন্সির পরে যারা দেখবে, ঠিক আছে, ভয় দেখাবে না যে জানিস আমার এরকম হয়েছিল, আমার ওরকম হয়েছিল, মা হওয়া কি অত সহজ, এটা করতে হয় ওটা করতে হয়। ওই সমস্ত মানুষদের কথা এক কানে শুনে এক কানে বের করে দেবে। তোমাকে যারা সাহস দিতে পারবে না, তারা যদি তোমাকে সাহসের জায়গায় মনে ভয় ঢুকিয়ে দিতে চায়, সেই সব মানুষদেরকে একদম ইগনোর করবে, জাস্ট ইগনোর করবে সেই সব মানুষদেরকে। যারা তোমাকে মনে সাহস যোগাবে, যারা তোমাকে ভালোটা বলবে, তাদেরকেই সবসময় তাদের কথাগুলোই মেনে চলার চেষ্টা করবে। আর যারা ওই উল্টোপাল্টা কথা বলবে যে ও বাবা যখন ফুসফুটিয়েছিল মনে হচ্ছিল যে মরে যাবো, যখন হাঁটিয়েছিল মনে হচ্ছিল এটা হবে ওটা হবে, তাদেরকে পারলে ওই 9টা মাস পুরো জীবন থেকে দূর করে দেবে, ব্লক লিস্টে ফেলে দেবে, এটা ঠিক আছে। তো এই জিনিসগুলো কয়েকটা বেসিক জিনিস। আর আমি এরপর এই রিলেটেড আরও অনেক ভিডিওস আমি বানাবো। তার মধ্যে থেকে আমি খুব রিসেন্টলি একটা টিপসের ভিডিও শেয়ার করব, যেটা হচ্ছে যে আমাদের সিজার হওয়ার পর আমাদের কোন কোন কাজগুলো একদমই করা উচিত নয়, ঠিক আছে। আমি সেটার উপর একটা টিপসের ভিডিও শেয়ার করব। আমি নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি, এটা আমি অন্য কারো শোনা কোনো কথা থেকে শেয়ার করছি না। দেখো, চাইলে তো অনেকের থেকে শুনে অনেক কিছু শেয়ার করা যায়, কিন্তু আমি এই ভিডিওগুলো আমার নিজস্ব যেটা এক্সপিরিয়েন্স, আমি চাই তোমরা যারা ভবিষ্যতে মা হবে তাদের যাতে একটু সুবিধা হয়। তারা যদি কেউ আমার ভিডিওটা দেখে এতটুকু মোটিভেট হতে পারো, আমি বুঝবো আমার এই ভিডিওটা করা পুরো সার্থক হলো, ঠিক আছে। তো আমি ওই ভিডিওগুলো বানাবো, আর ডেলি ব্লগ যেরকম চলবে। আর আমি একটা কথা দেখো, সবসময় যেটা বলি যে যেহেতু এখন দেখো বেবি ছোট, একদম টাইম মেনটেন করে যে সবসময় ব্লগ দেবো সেটা হয়ে উঠছে না। আস্তে আস্তে যেরকম দিচ্ছি, আস্তে আস্তে সব কিছু ঠিক হবে। শুধু তোমরা আমার হচ্ছে পাশে থেকো, আর আমাকে এভাবেই ভালোবাসা দিও, ঠিক আছে। আজকে আমি এই কটা কথা বলে শেষ করলাম। তবে এটা একটা অনেক লং জার্নি, অনেক এক্সপিরিয়েন্স জমেছে, প্রত্যেক দিন জমছে। বেবি রিলেটেড, ডাক্তার রিলেটেড, বাচ্চা হওয়ার পরও কিন্তু প্রচুর জিনিস থাকে যেগুলো নতুন মায়েদের আমি মনে করি জানা উচিত। জানলে তাদের ক্ষেত্রে খুব সুবিধা। দেখো, আজ থেকে 2 বছর আগেও হয়তো অনেক কিছু ছিল না যেটা আজকে হচ্ছে। তো আমি সব কিছু তোমাদের সাথে আস্তে আস্তে কিন্তু আমি শেয়ার করব।
শুধু সবাই আমার পাশে থেকো আর এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও। আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। প্রচণ্ড গরম, আজকে ভাবলাম যে ব্লগটা একটু বাইরে বসে শ্যুট করি, তাই আজকে বাইরে বসে পড়ন্ত বিকেলে ব্লগটা শ্যুট করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো কি ইটস ঈশানী। টাটা।